সুপ্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা জানবেন। সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই এখন। বিষয়টি হচ্ছে সোহেল তাজ আওয়ামী লীগের দায়িত্ব নিচ্ছেন, আর সেই সঙ্গে এক্ষেত্রে সরকারের ভূমিকা কি সেটাও আলোচনায় এসছে। তো আপনারা জানেন দর্শক যে আমরা যদি একটু বিস্তারিত বিবরণে যাই এবং পিছনে ফিরে তাকাই, আমরা দেখি যে যুগান্তরের সঙ্গে একটি একান্ত সাক্ষাৎকারে সোহেল তাজ আওয়ামী লীগের একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের একমাত্র পুত্র সন্তান সোহেল তাজ আসলে কি বলেছিলেন সে বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে যা দাঁড়ায় সেটি আপনাদের সামনে তুলে ধরা হলো। দর্শক, এখন মূল আলোচনায় যাওয়া যাক। দর্শক, সোহেল তাজের কাছে আসলে প্রথম প্রশ্ন ছিল যে সোহেল তাজ কেন যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন সেই সময়টায় পদত্যাগ করেছিলেন। তখন তিনি বলেছিলেন যে আসলে ওই সময়টায় যখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তখন পুলিশের প্রধান আইজিপি এবং পুলিশের ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা, র্যাবের ডিজি, কোস্টগার্ডের প্রধান সহ, জেল পুলিশের প্রধান সহ সবাইকে নিয়ে তিনি একটা বৈঠক করেছিলেন। বৈঠকে তিনি সবাইকে দিক নির্দেশনা দিয়েছিলেন যে এই আজকে থেকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোন রকম অনিয়ম, দুর্নীতি, তদবির এবং বদনির নামে টাকা নেওয়া সহ কোন রকম দুর্নীতি হতে পারবে না। এই বিষয়টিকে আসলে অনেকেই ভালো চোখে দেখেনি এবং এ কারণেই একের পর এক তার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকে ঊর্ধ্ব পর্যায় থেকে এবং শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এখন প্রশ্ন হচ্ছে যে বর্তমান সময়ের আওয়ামী লীগের রাজনীতি নিয়ে তার মন্তব্যটা কি। তিনি বলেছেন সেটা হলো যে 15 বছর আওয়ামী লীগ যে শাসক ক্ষমতা পরিচালনা করেছে সেই আওয়ামী লীগের শাসন ক্ষমতার মধ্যে বিরোধী দলকে নির্যাতন, হত্যা, গুম এর রাজনীতিতে জড়িয়ে পড়েছিল এবং নেতাকর্মীরাও এমনভাবে আওয়ামী লীগের রাজনীতিকে বিতর্কিত করে ফেলেছিল যার ফলশ্রুতিতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির প্রতি এক ধরনের বিস্ফোরণ ঘটে। আর বিস্ফোরণের ফলশ্রুতিতেই 2024-এর 5ই আগস্ট তৎকালীন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। এখন তার কথা হচ্ছে আওয়ামী লীগ স্বাধীনতার সময় যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকা থেকে আসলে কি দূরে সরে এসেছে কিনা। পরিষ্কার জবাব ছিল যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময় সমর যুদ্ধে অংশ নিয়ে দেশের মাটি ও মানুষকে মুক্ত করেছিল সে আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য রয়েছে। তখনকার আওয়ামী লীগ ছিল দেশপ্রেমে উজ্জীবিত আওয়ামী লীগ, আর এখনকার আওয়ামী লীগ হচ্ছে গুম খুনের রাজনীতির সঙ্গে জড়িত আওয়ামী লীগ। তার ভাষায় আওয়ামী লীগকে এই অবস্থা থেকে ভবিষ্যতে একটা শিক্ষা নিতে হবে। এরপরই প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের রাজনীতিতে তার ফিরে আসতে হলে নিজের আসলে কি ভূমিকা। তিনি পরিষ্কার বলেছেন যে আওয়ামী লীগের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতিটি, এই পরিস্থিতিতে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে হাল ধরতে চান না। কিন্তু যদি আওয়ামী লীগ তাদের অতীত ভুল থেকে শিক্ষা নিয়ে সংশোধনে হয়ে আবার নতুন করে রাজনীতিতে আসতে চায় তাহলে তিনি বিষয়টি ভাববেন। কারণ তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের রাজনীতির যে মূল নীতি তার রক্তের শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন ভুলের কারণে তিনি দূরে আছেন এবং আওয়ামী লীগের এই দুঃসময়ে তিনি আওয়ামী লীগের পক্ষে কিছু করতে চান। তার কাছে আরেকটি প্রশ্ন ছিল যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা সে নির্বাচন আদৌ হচ্ছে কিনা। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আওয়ামী লীগ যখন পদত্যাগ করে তখন বিএনপি আসলে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয় এবং বিএনপি যদি এই মুহূর্তে নির্বাচন হয়
তাহলে এবং সেই নির্বাচন যদি প্রপার হয়, ফেয়ার ওয়েতে হয়, তাহলে বিএনপি সরকার গঠন করবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার প্রশ্ন হচ্ছে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হচ্ছে কিনা। এর পেছনে যখন তাকে যুক্তি উপস্থাপনের কথা বলা হলো, তখন তিনি বললেন যে আসলে নির্বাচন হওয়াটা ক্ষেত্রে সরকারের সদিচ্ছার কোনো অভাব তিনি দেখছেন না। সরকার চাচ্ছে একটা নিরাপদ এক্সিট। অন্তর্বর্তীকালীন সময়ে তারা একটা আপৎকালীন সময়ে সরকার গঠন করেছেন এবং তাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে তারা নিজেরা নিজেদের নিরাপদ এক্সিটের পথ বের করে নেয়। কারণ তারা তো কেউ রাজনীতিবিদ নন, তারা আসলে কেউ অর্থনীতিবিদ, কেউ সরকারি আমলা ছিলেন, কেউ ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন। সুতরাং তারা আসলে দেশ পরিচালনার জন্য দীর্ঘ সময় নেবেন এটা তার মনে হয় না নির্বাচন হবে। কিন্তু এখানে একটা প্রশ্ন তিনি করেছেন, সেটা হলো যে যাদের আন্দোলনের ফলশ্রুতিতে এবং যাদের নেতৃত্বে দেশের সাধারণ মানুষ জনগণ এই আন্দোলনে নেমে এসছেন এবং আপামর জনগণের আন্দোলনের উপর ভিত্তি করে আওয়ামী লীগ তৎকালীন সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, সেই সমন্বয়করা এবং সাধারণ মানুষজনের মধ্যে যারা নেতৃত্ব এসছেন তাদের ইচ্ছাকে ধূলিসাৎ করে প্রাধান্য না দিয়ে বর্তমান সরকার নির্বাচনের পথে যেতে পারবে না। এখন আরেকটু বিশ্লেষণে তিনি বলেছেন সেটা হলো যে বর্তমান সরকার যদি এনসিপির কথাই ধরে, তাহলে এনসিপির যারা সমন্বয়ক হিসেবে ছিলেন তারা এখন নতুন রাজনৈতিক দল গঠন করেছেন, তাদের তেমন কোনো অভিজ্ঞতা নেই এবং তারা আসলে যদি একটু সময় পান নিজেদেরকে গুছিয়ে উঠতে পারেন এবং 64 জেলায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে একটু বিস্তৃত করতে পারেন। সুতরাং তারা এই মুহূর্তে নির্বাচন চাইবেন এটা আশা করা যায় না। আর সেজন্যই তারা বারবার বলছেন রাষ্ট্রীয় সংস্কারের ক্ষেত্রে তারা একটা মৌলিক পরিবর্তন চান এবং আওয়ামী লীগের যে সরকার ব্যবস্থা ছিল যারা বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হতে হবে, এর আগে দেশের মাটিতে তারা নির্বাচন হতে দেবেন না। সুতরাং কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এটাই যে আসলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাদের উপর ভর করে বর্তমান সরকারে এসছেন তারা কি তাদের যে চাওয়া সেই চাওয়াকে জলাঞ্জলি দিবেন? সুতরাং নির্বাচনের আপাতত যে ঘোষণা সেটা হয়তো হতে পারে, কিন্তু যে কোনো কিছুতেই নির্বাচন আবার পিছিয়েও যেতে পারে। এরপরে তিনি জামাত প্রসঙ্গে বলেছেন যে জামাতে ইসলামী আসলে একটি শক্তিশালী রাজনৈতিক দল, তাদের সাংগঠনিক পাওয়ার যথেষ্ট রয়েছে। তারা যদি শুধু একটু যে তার দৃষ্টিতে 1971 সালে জামাতের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে যদি তারা স্বীকার করে পরিচ্ছন্ন রাজনীতিতে ফিরে আসে, তাহলে জামাতের রাজনীতিতে বাংলাদেশের ক্ষেত্রে ভবিষ্যৎ তাদের অনেক উজ্জ্বল। কারণ তারা সাংগঠনিক দক্ষতা অত্যন্ত বেশি। কিন্তু যে তিনি বলছেন যে বিগত সময়ে আওয়ামী লীগের সরকারের বিভিন্ন নিপীড়ন পীড়নের মধ্যে তিনি জামাত ছিল, সুতরাং তারা তাদের কার্যক্রম পরিচালনা করে গুছিয়ে উঠতে পারেনি। তারপরও এই সময় নির্বাচন দিলে তাদের পক্ষে গুছিয়ে ওঠাটা অসম্ভব কিছু নয়। কিন্তু এরা তারপরও চাইছে যে কিছুটা বিলম্বিত হলে নির্বাচন তারা সহজে নিজেদেরকে গুছিয়ে নিতে পারে। এই মুহূর্তে একমাত্র নির্বাচন একনিষ্ঠভাবে চাচ্ছে হচ্ছে বিএনপি। সোহেল তাজের ভাষায় তিনি বলেছিলেন যে বিএনপি যদি এই মুহূর্তে ফেয়ার ইলেকশন হয় সুতরাং তারা তখন নির্বাচনে জয়ী হবে এবং সরকার গঠন করবে। সুতরাং যারা নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা দেখবে তারা তো নির্বাচন চাইবেই। এই প্রসঙ্গ তিনি সুস্পষ্ট যুক্তি তুলে ধরেছেন। এরপরে আমরা বলেছিলাম সেটা হলো যে আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি। তার পরিষ্কার ভাষা যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ হচ্ছে চরম অনিশ্চিত। তিনি বলেছেন যে আওয়ামী লীগ যে রাজনীতি করেছে হত্যা গুমের রাজনীতি, তার ভাষায় এই অবস্থা থেকে যদি নিজেরা নিজেদেরকে রিয়েলাইজ না করতে পারে তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন অত্যন্ত কঠিন হবে, অনেক ক্ষেত্রে অসম্ভব হতে পারে। তার ভাষায় তিনি বলেছেন যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর প্রতি 15 বছর পর পর এক ধরনের জনবিস্ফোরণ হয়েছে, একটা বিপ্লব হয়েছে। কিন্তু প্রতিটা বিপ্লবের সময়ে আমরা বিপ্লবে অংশ নিয়েছি, পরবর্তী সময়ে যে লাউ সেই কদু হয়েছে।
এই বিপ্লব থেকে আমরা আসলে জাতি হিসাবে তেমন কিছু শিক্ষা গ্রহণ করিনি তার ভাষায়। সুতরাং এখন যে বিষয়টা হচ্ছে, অতীত থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ যদি নতুন করে রাজনীতি আসতে চায়, তাহলে আসলে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করবেন, এমনটা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু দর্শক, যে এই মুহূর্তে আমাদের একটা জিনিস জানা প্রয়োজন, আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন নিয়ে সরকার কি চায়। আমরা যতটুকু জানি, সোহেল তাজ ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন। সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে গণমাধ্যমে যদিও পরিষ্কার করে আসেনি, তারপরেও একটা জিনিস আমরা খেয়াল করেছি যে আওয়ামী লীগ বাংলাদেশ একটি বড় রাজনৈতিক দল হিসাবে তারা 30 থেকে 35% জনমত ক্যারি করে। সুতরাং তাদেরকে ছাড়া নির্বাচনে না যাওয়ার ব্যাপারটা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের একটা চাপ রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। অন্তর্বর্তীকালীন সরকার চাইবে না যে আওয়ামী লীগ বর্তমান নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তারা পুনর্বাসিত হোক। কিন্তু যদি আন্তর্জাতিক চাপের কাছে একান্তই নতি স্বীকার করতে হয়, তাহলে এই সরকারের চাওয়া থাকবে যে পরিচ্ছন্ন রাজনীতি নিয়ে যারা ভাবে, আওয়ামী লীগকে যারা আসলে পরিচ্ছন্ন রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনতে চায়, তাদেরকে দিয়ে একটা পুনর্বাসনের চেষ্টা করা। কিন্তু আপাত দৃষ্টিতে সেই সুযোগ নেই, কারণ ছাত্র জনতা এখনো চাচ্ছে যে আওয়ামী লীগ কোনোভাবেই দেশের রাজনীতিতে আসতে পারবে না, তারা আসতে দিবে না। সুতরাং সরকারের অবস্থানের পরিবর্তন আসলে খুব কঠিন, কিন্তু আন্তর্জাতিক চাপ একটা ব্যাপার। আর বাংলাদেশ যেহেতু মধ্যম আয়ের দেশ এর কাছাকাছি, সুতরাং আন্তর্জাতিক উন্নত দেশগুলোর যে চাপ, সেই চাপের কাছে অনেক সময় বাংলাদেশকে তাদের নীতির পরিবর্তন করতে হয়। আসলে সেটা সরকারের ক্ষেত্রে কি হবে, এটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে আমরা একটা জিনিস পরিষ্কার বলতে পারি, সেটা হলো যে আসলে আওয়ামী লীগের রাজনীতি এখন একটা অনিশ্চিত চোরাবালিতে আটকে গেছে। সরকার যদিও বলেছে বিচার কার্যক্রম না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের টোটাল কার্যক্রম স্থগিত থাকবে, কিন্তু সোহেল তাজ বলছেন যে আওয়ামী লীগ কার্যত এক ধরনের নিষিদ্ধ হয়ে আছে। আওয়ামী লীগকে এই চরম পরিণতি থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগে নতুন করে রাজনৈতিক চিন্তা এবং দেশকে ইতিবাচকভাবে ভালোবেসে সাধারণ মানুষের কাছে আসার চিন্তা করলে হয়তো একটা ভালো কিছু হতে পারে। এবং সেক্ষেত্রে সোহেল তাজ রাজনীতিতে আওয়ামী লীগের যে নেতৃত্বে সেখানে আসতে তার দ্বিধা নেই। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী সময়ে আরো কোনো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।